গুড ইভিনিং সবাইকে। আজ হলো 27 আগস্ট, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে আগর চাষ হচ্ছে 2 লক্ষ হেক্টর জমিতে, রফতানি মাত্র 120 কেজি। সমস্যা খতিয়ে দেখতে টাস্কফোর্স করল সরকার। উৎপাদনের সম্ভাবনা বিপুল, কিন্তু রফতানির অঙ্ক কার্যত নগণ্য। আসাম থেকে বছরে প্রায় 1,20,000 কেজি আগর কাঠ এবং 5,000 লিটার আগর তেল বাইরে পাঠানোর সুযোগ থাকলেও গত বছর রফতানি হয়েছে মাত্র 120 কেজি কাঠ। বুধবার আগর শিল্প নিয়ে আয়োজিত কর্মশালা এই পরিসংখ্যান তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বনাঞ্চলের বাইরে রাজ্যের প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে আগর চাষ হচ্ছে। কয়েক লক্ষ মানুষের জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ক্ষেত্রের সঙ্গে জড়িত। তাহলে সম্ভাবনার তুলনায় রফতানি এত কম কেন? মন্ত্রীর ব্যাখ্যা, দীর্ঘদিন ধরে আগর কাঠের ব্যবসাকে ঘিরে বেআইনি কারবারের তকমা, প্রশাসনিক অভিযানের ভয় এবং কয়েকটি গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণ, সব মিলিয়ে শিল্পটির স্বাভাবিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়েছে। জয়ন্ত মল্ল বড়ুয়ার কথায়, আগর ব্যবসা মানেই একসময় বন দফতর কিংবা পুলিশের পদক্ষেপের আশঙ্কা ছিল। সেই অনিশ্চয়তার মধ্যে চাষি ও ব্যবসায়ীরা স্বাধীনভাবে কাজ করতে পারেননি। অন্যদিকে বিভিন্ন সময়ে সীমিত কয়েকটি গোষ্ঠী এই ব্যবসার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল। ফলে আগর চাষ করে প্রকৃত উৎপাদকেরা ন্যায্য দাম পাননি। লাভের বড় অংশ চলে গিয়েছে মধ্যস্বত্বভোগীদের হাতে। আগর কাঠের ব্যবসায় অনিয়মের অভিযোগও উড়িয়ে দেননি মন্ত্রী। তিনি জানান, ইন্দোনেশিয়া থেকে শুকনো কাঠ এনে তা আসামের উৎপাদন বলে বাইরে পাঠানোর খবর পাওয়া গিয়েছে। এই ধরনের কারবারের ফলে রাজ্যের আগর শিল্পের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ছে। সেই কারণেই ব্যবসার প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানো এবং শিল্পটিকে সংগঠিত ব্যবস্থার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগর ক্ষেত্রের সমস্যা খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। চাষিদের উৎপাদিত আগর কাঠ সরাসরি বিক্রির সুযোগ দিতে নিলাম ব্যবস্থা চালুর কথাও ভাবা হচ্ছে। পাশাপাশি শুধু কাঁচামাল বাইরে পাঠানোর পরিবর্তে আসামেই আগর ভিত্তিক শিল্প এবং প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এই আবহে হোজাইয়ের মনোপল্লী বাজার বন্ধ করার প্রক্রিয়া বুধবার থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন জয়ন্ত মল্ল বড়ুয়া। তবে বাজারটি কেন বন্ধ করা হচ্ছে এবং তার পরিবর্তে চাষি ও ব্যবসায়ীদের জন্য কী ব্যবস্থা করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। মন্ত্রীর দাবি, আগর শিল্পকে আইনি ও সংগঠিত কাঠামোর মধ্যে আনা গেলে চাষিদের আয় বাড়ার পাশাপাশি রাজ্যের রাজস্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। উৎপাদন, নিলাম, প্রক্রিয়াকরণ এবং রফতানির মধ্যে সমন্বিত ব্যবস্থা তৈরি করাই সরকারের লক্ষ্য। আগর শিল্পের পাশাপাশি এদিন বন্যার আর্থিক সাহায্য বণ্টনে অনিয়মের অভিযোগ নিয়েও মুখ খুলেন জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি স্বীকার করেন, দ্রুত টাকা পাঠাতে গিয়ে কিছু সুবিধাভোগীর নাম ব্যাংকের তালিকায় 2বার নথিভুক্ত হয়েছিল। বিষয়টি ধরা পড়ার পর সংশ্লিষ্ট অর্থ প্রদান আটকে দেওয়া হয়েছে। তার দাবি, তাড়াতাড়ি সাহায্য পৌঁছে দেওয়ার চাপেই এই ভুল ঘটেছে। রাইজোর দলের বিধায়ক অখিল গগৈকে নিয়ে প্রশ্ন করা হলে কটাক্ষের সুরে জয়ন্ত বলেন, যারা রিল তৈরি করছেন তাদের নিয়ে মন্তব্য করার সময় সরকারের নেই। তার বক্তব্য, এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার বন্যা বিধ্বস্ত এলাকায় পুনর্বাসন এবং পুনর্গঠনের কাজ দ্রুত শেষ করা। অপরদিকে বন্যার ত্রাণ বিতরণ নিয়ে বিজেপি কর্মীদের মারধরের হুমকি, অখিল গগৈর বিরুদ্ধে 8টি মামলা দায়ের। বন্যার ত্রাণ সামগ্রী বিতরণকে কেন্দ্র করে শিবসাগরে রাইজোর দল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। রাইজোর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈর বিরুদ্ধে ইতিমধ্যেই 8টি এফআইআর দায়ের হয়েছে। সোমবার শিবসাগর থানায় বিজেপির একাধিক শাখা সংগঠনের অভিযোগের ভিত্তিতে এই মামলাগুলো নথিভুক্ত করা হয়। বিজেপির যুব মোর্চা, চা মোর্চা, মহিলা মোর্চা, সংখ্যালঘু সেল, এসসি মোর্চা, এসটি মোর্চা ও ওবিসি মোর্চার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে অখিল গগৈর বিরুদ্ধে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য এবং তাদের শারীরিকভাবে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। শিবসাগর বিধানসভা এলাকায় বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোতে সহায়তা পৌঁছে দেওয়াকে কেন্দ্র করেই মূলত এই বিরোধের সূত্রপাত। এর আগে বিজেপি কর্মীরা অখিল গগৈর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন। তাদের অভিযোগ, ত্রাণ বিতরণে বিজেপি কর্মীরা হস্তক্ষেপ করলে তাদের মারধর করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিধায়ক। এরপর থেকেই অখিল গগৈর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। বন্যার ত্রাণ বিতরণ এবং কথিত অবৈধ খননকাণ্ড নিয়ে বিজেপির একাধিক বিধায়ক ও মন্ত্রীর বিরুদ্ধে অখিল গগৈ অভিযোগ তুলেছেন বলে দাবি করেছে দলটি। সম্প্রতি অখিল গগৈর বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন
শিবসাগর জেলা বিজেপির সভাপতি বিতুপন রায়ডাঙ্গিয়া, বিজেপির রাজ্য সম্পাদক লক্ষ্মী কুঁওর অভিযোগ করেন অখিল গগৈ, নাজিরার বিধায়ক ময়ূর বরগুহাই, ডিমৌয়ের বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত বরগুহাই, সোনারীর বিধায়ক ধর্মেশ্বর কুঁওর এবং শিবসাগরের অভিভাবক মন্ত্রী বিমল বোরার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। কুঁওরের দাবি, বিহুবর নাগানিমারা এলাকায় কথিত অবৈধ কয়লা ও পাথর খননের বিষয় উত্থাপনের পাশাপাশি বন্যার ত্রাণ বিতরণ নিয়ে প্রশ্ন তুলে বিজেপি নেতাদের জনসমক্ষে হেয় করার চেষ্টা করেছেন অখিল গগৈ। এদিকে শিবসাগরের জেলা প্রশাসনের সঙ্গে অখিল গগৈর সাম্প্রতিক বচসা নিয়েও বিজেপি নেতা সমালোচনা করেন। তার অভিযোগ, সংবাদ মাধ্যমের উপস্থিতিতে বিধায়ক জেলা প্রশাসনকে বচসা করেন এবং পরে সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে শেয়ার করেন। অখিল গগৈর বিরুদ্ধে 8টি এফআইআর দায়ের হওয়ার ঘটনায় শিবসাগরে রাইজর দল ও বিজেপির রাজনৈতিক সংঘাত আরও জোরদার হয়েছে। বর্তমানে বন্যার ত্রাণ বিতরণী দুই দলের মধ্যে বিরোধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অপরদিকে বন্দে মাতরমের শুধু 2টি স্তবকই গাওয়া হবে কর্ণাটকে। অনড় শিবকুমারও বন্দে মাতরম বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কংগ্রেস। 6টি স্তবকের পুরো গান নয়, বরং গানটির 2টি স্তবকই গাওয়া হবে। এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও জানিয়ে দিলেন, রাজ্য সরকার কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। পুরনো পরম্পরা মেনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গানের প্রথম 2টি স্তবকই গাওয়া হবে সরকারি অনুষ্ঠানে। বুধবারই এক বিবৃতিতে তার সরকারের এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন শিবকুমার। 15 আগস্ট কংগ্রেসের সদর দফতরে বন্দে মাতরম গাওয়া নিয়ে বিতর্ক হয়। প্রথম 2 স্তবকের পর গান থামিয়ে দেওয়ার অভিযোগ উঠে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর মতো শীর্ষ নেতাদের বিরুদ্ধে। পরে 2 স্তবকই গাওয়া হবে বলে আনুষ্ঠানিক বিবৃতি দেয় কংগ্রেস। এ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে শিবকুমার বলেন, আমরা দলের আদর্শে বিশ্বাসী, যা সিদ্ধান্ত হয়েছে তার পক্ষেই অটল। আমার অজান্তে রাজভবনের ভেতরে হয়তো এমনটা হতে পারে, তবে ভবিষ্যতে সরকারের যে কোনো কর্মসূচিতে আগের অবস্থানেই থাকব, অর্থাৎ 2টি স্তবক গাওয়ার বিষয়ে অটল থাকব। গত সপ্তাহে কংগ্রেস ওয়ার্কিং কমিটি 1937 সালের ঐতিহাসিক সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে, যেখানে বলা হয়েছিল জনসভা ও জাতীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের কেবল প্রথম 2টি স্তবকই গাওয়া হবে। কংগ্রেসের এই সিদ্ধান্তে বন্দে মাতরম নিয়ে সরাসরি সংঘাত তৈরি হয়েছিল মোদী সরকারের। উল্লেখ্য, বিল পাশ করে আইন এনে জাতীয় গান বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত, জনগণমনর সমান মর্যাদা দিয়েছে কেন্দ্র। এর মধ্যে রয়েছে সম্পূর্ণ গান গাওয়ার নির্দেশিকাও। প্রশ্ন উঠছে, কংগ্রেসের সিদ্ধান্তে জাতীয় গানের অবমাননা হলো না? শিবকুমারের বক্তব্যে স্পষ্ট, এবার কর্ণাটকের কংগ্রেস সরকার ও কেন্দ্র সরকারের সিদ্ধান্তের উল্টো পথেই হাঁটবে। ভারতীয় রাজনীতিতে তুষণ নীতি নিয়েও প্রশ্ন করা হয় কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে। উত্তরে তিনি বলেন, কংগ্রেস বৈচিত্র্যে বিশ্বাস করে। তিনি পাল্টা বিজেপির বিরুদ্ধে তুষণ নীতির অভিযোগ আনেন। অপরদিকে নেপালে হড়পা মৃত বেড়ে 165, এখনও নিখোঁজ শতাধিক, পাওয়া যাচ্ছে না 133 ভারতীয়কে। আচমকা হড়পা ভয়াবহ অবস্থা নেপাল তিব্বত সীমান্তে। শিউরে ওঠার মতো ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। বুধবার সকাল 9টা নাগাদ বান আসে। প্রবল জলের স্রোতে ভেসে গিয়েছে একের পর এক এলাকা, নিশ্চিহ্ন বহু গ্রাম। শেষ পাওয়া খবর পর্যন্ত 165 জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ কয়েকশো, তাদের মধ্যে কৈলাস মানস সরোবর যাত্রায় যাওয়া অন্তত 133 জন ভারতীয় পুণ্যার্থী রয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বুধবার সকাল 9টা নাগাদ তিব্বতের দিক থেকে জল নেমে এসে তুতেকুশি নদীতে ভয়াবহ স্রোত তৈরি করে। মুহূর্তের মধ্যে নদীর জলস্তর বেড়ে গিয়ে রসুয়া, দাদিং এবং নুয়াকেট সহ সীমান্তবর্তী একাধিক এলাকায় ছড়িয়ে পড়ে জল। কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের পর্যটন মন্ত্রকের তথ্য অনুযায়ী বিপর্যয়ের পর বেশ কয়েক ঘন্টা ধরে প্রায় 403 জন পর্যটকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের মধ্যে 341 জন বিদেশি। নিখোঁজ বিদেশিদের তালিকায় 142 জন ভারতীয় ছাড়াও অস্ট্রেলিয়া, ব্রিটেন, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার নাগরিক রয়েছেন। অপরদিকে নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে খুব একটা আশাবাদী নয় বিজেপি। সংখ্যালঘু অধ্যুষিত ওই লোকসভা কেন্দ্রে জয়ী হওয়া গেরুয়া দলের পক্ষে অনেক কঠিন। বুধবার মুখ্যমন্ত্রীর বক্তব্যেও এর স্পষ্ট ইঙ্গিত রয়েছে। নগাঁও লোকসভা কেন্দ্রের অধীন 4টি বিধানসভা কেন্দ্র এখন বিজেপির দখলে রয়েছে, তাই 4টি কেন্দ্রে এবারও আধিপত্য বজায় থাকার কথা বলেছেন তিনি। কিন্তু বাকি 3টি ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে 1.5-2 লক্ষ ভোটে পিছিয়ে থাকা বিজেপির পক্ষে সমতা আনা যে অসম্ভব হবে, সেটাই বোঝানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী।
নগাঁও লোকসভার উপনির্বাচন নিয়ে নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী বলেন, নগাঁও লোকসভা কেন্দ্রের জনবিন্যাস আমাদের জন্য অনুকূল নয়, কিন্তু আমরা একটি রাজনৈতিক দল, তাই বুটে প্রার্থী দিতে হবে। প্রার্থী দিলে জয়ের জন্য লড়তে হবে, কিন্তু নগাঁও কেন্দ্র আমাদের নয়। যে 4টি বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক রয়েছেন, সেই নগাঁও, মরিগাঁও, রোহা ও জাগিরোড কেন্দ্রে নিজেদের ভোট ধরে রাখতে হবে আমাদের। কিন্তু বিপুলভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাকি 3টি বিধানসভা কেন্দ্রের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বাকি 3টিতে আমরা 2 লক্ষ ভোটে হেরেছি। সামাগুড়িতে হেরেছি 1 লক্ষ ভোটে, দিঙ্গে 1 লক্ষ ভোটে, লাহারিঘাটে হয়তো 2 লক্ষ ভোটে হেরেছে বিজেপি। কিন্তু কংগ্রেস ও এআইডিএফের মধ্যে ভোটের পার্থক্য ছিল 1-1.5 লক্ষের। তাই 2 দলের ভোট যোগ করলে সেই 3টি কেন্দ্রে 2 লক্ষের বেশি ভোটে হেরেছি আমরা। তাই বাকি 4টি বিধানসভা কেন্দ্রে জয়ী হতে হবে আমাদের। মুখ্যমন্ত্রী বলেন, আমি মনে করি নগাঁও লোকসভা কেন্দ্রে আসামের কোনো রাজনৈতিক ঘটনা প্রবাহ নেই। শ্রীভূমি ধুবড়ী কেন্দ্রেও একই অবস্থা। ফলে আমি সবসময় বলি লোকসভার 11টি কেন্দ্রে জয়ী হব, কখনোই বলি না যে 14টি কেন্দ্রে জয়ী হব। কিন্তু কংগ্রেস ও এআইডিএফের লড়াইয়ের ফায়দা তুলবে নাকি বিজেপি? তার জবাব, সব রাজনৈতিক দলই বুটে লড়ে জয়ী হতে, হারার জন্য কেউ বুটে লড়ে না। তাই আমরা নগাঁওয়ে জয়ী হলে ভালো, তবে নগাঁও কেন্দ্রে জয়ী হলে 14টি কেন্দ্রে জয়ী হওয়ার কথা বলতে হবে। ধুবড়ীতেও যদি উপনির্বাচন হয়, তাহলে আমি বলবো বিজেপি জয়ী হবে। কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শিবামণি বোরা টিকিট না পেলে বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপিতে এলে কী হবে, তাকেও হারতে হবে। একইভাবে দেবব্রত শইকীয়ার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, এখনই দেবব্রত শইকীয়াকে নিয়ে চর্চা করে কোনো লাভ নেই, কারণ বিধায়ক ময়ূর বরগুহাই নাজিরায় অনেক ভালো কাজ করছেন। 2030 সালে দেবব্রত শইকীয়া বিজেপিতে যোগ দেবেন বলে আগেই বলেছি আমি। ডিলিমিটেশন হলে আসন সংখ্যা বৃদ্ধি পাবে, তখন লোকের প্রয়োজন হবে আমাদের, তাই সব কিছু সময় মতো হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।